সরকারের যে উচ্চবিলাসী সাহসী বাজেট, সেই বাজেট বাস্তবায়ন এবং বাজেটের অর্থের সংস্থান এগুলো কিভাবে হবে সে বিষয়েই এখন মূলত চ্যালেঞ্জ। এই বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলতে চাই এবং সেই বিষয়টি নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন র্যাপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাজেটের পর্যালোচনা অনুষ্ঠানে। যে বিষয়টি স্যার কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে সরকার একটি বড় বাজেট দিল, আকার অনেক বড় এবং দেশের ইতিহাসে এটি অনেক বড় একটি বাজেটের আকার বলতে পারে। এই যে বাজেট দিল সেটি আসলে বাস্তবায়নের চ্যালেঞ্জটি আপনি কীভাবে দেখেন এবং অর্থের যে সংস্থান সেটি বা কীভাবে হবে বলে মনে করেন? ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। দেখুন, বাজেট বড় হয়েছে, যদিও আমরা বলি যে জিডিপি শতাংশ হারে এটা 13 থেকে 14 ভাগের মধ্যে সীমাবদ্ধ থাকছে, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের যে এই বাজেটটি বড় এই কারণে আমাদের রাজস্ব ক্ষমতার সীমাবদ্ধতা আছে। এবং আমরা সবসময় জানি যে এনবিআরকে মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তাদেরকে প্রত্যেক বছরই বড় টার্গেট দেওয়া হয় এবং সেই টার্গেট তারা ফুলফিল করতে পারে না। এই বছরের বাজেটেও কিন্তু সেটি একটা সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে থাকছে। বড় বাজেট, অফকোর্স 9,38,000 কোটি টাকা, এইটার ঘাটতি কিন্তু আছে অনেকখানি। হ্যাঁ, 2,38,000 কোটি টাকার উপরে ঘাটতি আছে। হ্যাঁ, 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি তাহলে সরকার কোত্থেকে সংস্থান করবে? এই ঘাটতি সরকারকে সংস্থান করতে হবে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে বড় তারা ঋণ নিতে চায় এবং সেটা তারা বলেছে। আর আসবে বাকিটা বৈদেশিক দেনা থেকে। এখন আপনি জানেন সমস্যা হচ্ছে, আপনি যদি বৈদেশিক দেনা বা দেশীয় সোর্সেস থেকেও যদি ঋণ করে সরকার, তাহলে সেখানে উচ্চ সুদের হার জড়িত। এবং এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে রাজস্ব আয়ের একটা বড় অংশ ব্যয় হবে শুধুমাত্র এই দেনার উপরে সুদ পরিশোধ করতে। আমরা আনুমানিক একটা হিসাব করে দেখতে পারি যে হয়তো আগামী বছরের এই সময় আমরা দেখব যে এই বছরে যে এনবিআর রেভিনিউ আদায় করবে সেই রেভিনিউ প্রায় 25 থেকে 30 ভাগ শতকরা ব্যয় করতে হবে হচ্ছে শুধুমাত্র এই সুদ বাবদ। স্যার, একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ আকারের এডিপি আকার 3 লাখ টাকার এডিপি ঘোষণা করা হয়েছে। এটি বাস্তবায়নের যে চ্যালেঞ্জ, সেই জায়গাটা যদি একটু বলেন। একই এডিবি বাস্তবায়ন দেখেন, এডিবির আকার হচ্ছে 3 লাখ কোটি টাকা আর আমাদের ঘাটতি হচ্ছে 2,42,000 কোটি টাকা। তার মানে আমরা বার্ষিক উন্নয়ন ব্যয় যে পরিমাণ করতে যাচ্ছি পুরোটাই কিন্তু আমাদের ঘাটতি বাজেটের মাধ্যমে করতে হবে। মানে সেই যে বললাম সরকারকে লোন করতে হবে আভ্যন্তরীণ উৎস থেকে এবং বিদেশি দেনা। আমরা যেটা বলি, যদি আমি পুরা এডিবির পয়সাটা খরচ করি লোন করে এনে, তাহলে কিন্তু এডিবি বাস্তবায়নের প্রথমেই কিন্তু খরচ বেড়ে যায়, কারণ ওই লোনের জন্য তো সুদ দিতে হচ্ছে। সবচেয়ে ভালো হতো যে এডিবি বাস্তবায়নের যে অর্থ সেটা একটা বড় অংশ যদি আমরা আমাদের রাজস্ব আদায়ের মাধ্যমে করতে পারি। আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে সামাজিক সুরক্ষা খাতে বা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে অনেকগুলো বিষয় বিএনপি নির্বাচনী ইশতেহারে সেগুলো ছিল, সেই বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এবং এই বিষয়টাকে আসলে বাস্তবায়নের যে চ্যালেঞ্জ সেটি আপনি কীভাবে দেখেন? প্রথমে বলি, এটা একটা চমৎকার একটা উদ্যোগ এবং এই বাজেটের বক্তৃতায় একটা সংখ্যা খুব স্পেসিফিক বলা আছে, 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আমরা র্যাপিড থেকে খুব দ্রুত কিছু ক্যালকুলেশন করে দেখেছি, যদি গভর্নমেন্ট সত্যিকার অর্থে 41 লাখ জেনুইন পুয়ার হাউসহোল্ডকে এই সুবিধা আনতে পারে, তাহলে পভার্টি হয়তো 5% পয়েন্টস কমতে পারে। এটা একটা ভালো একটা উদ্যোগ। কিন্তু এটাও মনে রাখতে হবে, দেখেন গত 4 বছর ধরে যেহেতু মূল্যস্ফীতি অতি উচ্চ হারে রয়েছে, কাজে সেই ক্ষেত্রে সেই হিসাব চিন্তা করলে হয়তো পভার্টি ইম্প্যাক্টটা একটু কম হবে, বিকজ অলরেডি অনেক হাউসহোল্ড তারা কিন্তু পভার্টি লাইনের নিচে চলে গেছে, যেহেতু অনেক দিন ধরে মূল্যস্ফীতি বিরাজ করছে, উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে অনেকগুলা। প্রথম কথা, বাংলাদেশের কনটেক্সট আমরা সবসময় জানি আসল এবং যোগ্য যারা সুবিধাভোগী হওয়ার কথা তাদেরকে খুঁজে পাওয়াটা আমাদের জন্য অনেক সময় চ্যালেঞ্জ হয়। এই চ্যালেঞ্জের মধ্যে আমরা দেখেছি বড় মাত্রার লোক আছে যারা আসলে যোগ্য না, তাদেরকে সুবিধা দেওয়া হয়, আবার দেখা যায় যে যারা যোগ্য লোক তারা সেই সুবিধা পাচ্ছেন না। কাজেই সরকারকে প্রথমে চিন্তা করতে হবে এই ব্যারিয়ারটাকে তারা কীভাবে ভাঙবে। তো সেখানে কাজ করা হচ্ছে। একটা উপায় হতে পারে যে ভালো ডেটাবেস তৈরি করা, যখন তাদেরকে সুবিধাগুলো দেওয়া হবে তাদেরকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা। সরকার কিছুটা স্ট্যাটিস্টিক্যাল মেথড ব্যবহার করছেন, তাদের খানার উপরে বিভিন্ন রকম যে তথ্যপাত্র আছে সেটা বিশ্লেষণ করে এই পরিবারগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। ভালো উদ্যোগ, কিন্তু সাফল্য নির্ভর করবে কত ভালোভাবে আমরা এই পরিবারগুলোকে শনাক্ত করতে পারি। স্যার, একই সাথে আমরা আপনার কাছে আরও জানতে চাই যে আসলে বাজেটের আর কোন দিকগুলো এবার নতুন চমক হিসেবে আপনি দেখছেন? চমক বলবো না, আমি বলবো যে বাজেটে
কয়েকটা দিক আছে যেটাকে মনে হচ্ছে যে ব্যবসা বান্ধব করার একটা চেষ্টা করা হয়েছে। কতটুকু সার্থকতা হ্যাঁ, আমরা পাওয়া দেখেছি যাবে? যে কর্পোরেট হার অপরিবর্তিত রাখা হচ্ছে, অনেকগুলো জায়গায় হচ্ছে যে এবার কর ছাড় দেওয়া হচ্ছে। এই বিষয়টা নিয়ে যদি আমার আপনি কাছে একটু মানে ব্যাখ্যা করেন। সবচেয়ে এই ব্যাপারে সবচেয়ে বড় যে আমি বলবো যে ভালো দিক হচ্ছে সেটা আগে উৎস কর বলে একটা কর আছে। সেই উৎস কর কাটা হলে সেটা ব্যবসায়ীরা সুযোগ পেতেন না যখন তারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতেন সেটার সঙ্গে সামঞ্জস্য করার। এখন সরকার বলছে কোনো কর যদি উৎস কর করা হয়, অ্যাডসোর্স কাটা হয়, সেটাকে পরে তারা অগ্রিম কর হিসাবে তাদের যখন ট্যাক্স ফাইল সাবমিট করবেন ওটার সঙ্গে তারা সামঞ্জস্য করতে পারবেন। এটা চমৎকার একটা উদ্যোগ। এর মানে হচ্ছে কোনো ব্যবসায়ীকে অতিরিক্ত কর দিতে হবে না। এটা আমি মনে করি সবচেয়ে একটা পজিটিভ। এটার বাইরে আমরা দেখেছি যে অত্যন্ত প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী আছে, ভোক্তা সামগ্রী, অন্তত 60টা আইটেম, সেটার উপরে কিন্তু উচ্চ কর কমানো হয়েছে। আমি মনে করি সামান্য কিছু হলেও হয়তো এই সুবিধা ভোক্তারা দেখতে পারবে। এটাও একটা পজিটিভ। আমরা অনেকদিন ধরে স্যার যেটা দেখি যে বিনিয়োগের স্থবিরতা, আপনার কি মনে হয় এই যে ব্যবসায়ীদেরকে কর ছাড় দেওয়া হচ্ছে বা কর্পোরেট ট্যাক্স অপরিবর্তিত রাখা হচ্ছে, এতে বিনিয়োগের পরিবেশ ফিরে আসবে? দেখুন, আমি বলবো যে এগুলা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার উপাদান, কিন্তু আমি এটা মনে করি না যে এইটার মাধ্যমেই আপনি প্রাইভেট সেক্টরকে পুনরুজ্জীবিত করতে পারবেন। প্রাইভেট সেক্টরকে পুনরুজ্জীবিত করতে হলে কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে, আস্থা আনতে হবে, এবং সেই আস্থার ক্ষেত্রে এখন একটা বড় একটা ইস্যু হচ্ছে সরকার তাদেরকে জ্বালানি সরবরাহ করতে পারবে কিনা, সেটা একটা বড় একটা ইস্যু। আপনি জানেন যে অনেক দিন যাবৎ বাংলাদেশে এখন সুদের হার বেশ উঁচা পর্যায়ে আছে। সেখানে ব্যবসায়ীরা কিন্তু ডিসকারেজ ফিল করছেন যে অতি উচ্চ সুদে লোন নিয়ে ইনভেস্ট করাটা, সেখানে একটা আমাদের ব্যারিয়ার তৈরি হয়েছে। এবং এটার সঙ্গে অন্যান্য আমরা যেটা বলি কস্ট অফ ডুইং বিজনেস, সেগুলো তো আছে। কাজে বাজেটে একটা পলিসি ইন্টেন্ট দেওয়া হয়েছে এবং কিছু জায়গায় ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার চেষ্টা আছে। সিঙ্গেল রেজিস্ট্রেশন, অল্প সময়ের জন্য যেন বিজনেস রেজিস্ট্রেশন করতে পারে সেই সুবিধার কথা বলা আছে। এবং একটু আগে যেটা বললাম যে উৎস কর, এটা অনেক ইনভেস্টরদের জন্যই হয়তো তাদেরকে অনুপ্রাণিত করতে পারবে। কিন্তু মূল সমস্যা অবকাঠামো এবং বিশেষ করে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা, কিন্তু সেটা থেকে যাচ্ছে। একই সাথে স্যার, মানে সরকার যেভাবে ঋণ গ্রহণ করছে সেক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা ঋণ প্রাপ্তি নিয়ে একটা শঙ্কার মধ্যে থাকে। এই জায়গাটাতে তাদেরকে কিভাবে স্বস্তি দেওয়া যায়? চমৎকার বলেছেন। এই বছরে কিন্তু সরকার ব্যাংকিং সিস্টেম থেকে লোন নেওয়ার জন্য কিন্তু অনেক বেশি নির্ভর হয়ে থাকবে। এটা ব্যবসায়ীদের ঋণ পাওয়ার জন্য কিন্তু একটা অসুবিধা তৈরি করবে। খেয়াল করেন, আমরা এমন একটা সিস্টেম তৈরি করেছি যেহেতু এখন সুদের হার উচ্চ, যেসব ব্যাংকগুলো ভালো করছে তারা সরকারকে লোন দেওয়াই তাদের বেশি উৎসাহ। কারণ সরকারকে লোন দিলেই তারা 10 থেকে 12% যে সুদ পায় সেটা তাদের জন্য ব্যবসা ভালো প্রফিট নিয়ে আসে। অন দি আদার হ্যান্ড, যেহেতু ওভারঅল আমাদের ব্যাংকিং সেক্টরে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, ব্যাংকগুলোকে আরও অধিক মাত্রায় ডিউ ডিলিজেন্স করতে হচ্ছে। কাজে তারা মনে করে যে তারা সেফ ইনভেস্টমেন্ট যেগুলো আছে সেটা হচ্ছে সরকারি লোনে তারা বিনিয়োগ করছেন, যেন যে লোনটা প্রাইভেট সেক্টরে যাওয়ার কথা ছিল সেই লোনটা চলে যাচ্ছে সরকারের হাতে। কাজে সরকারকে বুঝতে হবে যদি তারা বেশি মাত্রায় লোন ব্যাংকিং সিস্টেম থেকে নিতে চায় তাহলে কিন্তু তারা প্রাইভেট সেক্টরকে পুনরুজ্জীবিত করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আজকে আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সাদাত, ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে যেমনটা শুনছিলাম যে আসলে ব্যবসায়িক পরিবেশ এবং এই প্রস্তাবিত বাজেটকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোতে আসলে একটি সুষম বন্টন, অর্থাৎ বরাদ্দের যে হয়েছে সেটি সুষম বন্টন হলে পরে আসলে বাজেটের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটি আসলে অর্জন করা সম্ভব। তো এই ছিল আমার কাছে নিউজরুম থেকে সবশেষ তথ্য। সাদাত।